আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবা শারমিন, হেমাটোলজিস্ট হিসেবে বিএসএমএমইউ-তে আছি। আজকে তোমাদের সাথে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমরা ডিসকাস করব যে হেমাটোলজি রিটেন টপিকস, মানে কিভাবে আমরা রিটেন কোশ্চেন অ্যান্সার করব, ওই নিয়ে কয়েকটা কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব, মেইনলি ক্লিনিক্যাল সিনারিও বেসড। এখন আসি আমরা কোশ্চেন। এ 33 years old male presented with fever and generalized lymphadenopathy for 2 months. তাহলে কি হলো? 33 years old male presented with fever, generalized lymphadenopathy, duration হলো 2 months. Write down differential diagnosis in such cases. এরকম যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে তাহলে আমরা ওইভাবে, যেহেতু ডিউরেশন 2 মান্থস, আমরা ফার্স্টে লিখবো ইনফেকশিয়াস কজ, যেমন ভাইরাল ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস, সাইটোমেগালোভাইরাস, ইপস্টিন-বার ভাইরাস। তারপরে প্রোটোজোয়াল ইনফেকশন, টক্সোপ্লাজমোসিস, টিউবারকুলোসিস 2 নাম্বার লিখবো। 3 নাম্বার অ্যাকিউট লিউকেমিয়া। 4 নাম্বার লিম্ফোমা। 5 নাম্বার এইচআইভি ইনফেকশন। 6 নাম্বার সার্কোইডোসিস। আর 7 নাম্বার দিব আমরা মেটাস্ট্যাটিক ম্যালিগনেন্সি। তাহলে ডিডির মধ্যে আমরা কয়েকটি ভাগে পয়েন্ট করে লিখবো। যেমন 1 নাম্বার ইনফেকশিয়াস কজ, ভাইরাল ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস, সাইটোমেগালোভাইরাস, ইপস্টিন-বার ভাইরাস। 2 নাম্বার হলো টিউবারকুলোসিস। 3 নাম্বার অ্যাকিউট লিউকেমিয়া। 4 নাম্বার লিম্ফোমা। 5 নাম্বার এইচআইভি ইনফেকশন। 6 নাম্বার সার্কোইডোসিস। 7 নাম্বার এসএলই। আর লাস্টে দিব আমরা মেটাস্ট্যাটিক ম্যালিগনেন্সি। Mention clinical information that would help you to evaluate him. ক্লিনিক্যাল ইনফরমেশন দিলে আমাদের ফার্স্টে শুরু করতে হবে হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। অ্যান্ড হিস্ট্রির মধ্যে আসবে যেমন প্যাটার্ন অফ ফিভার, যে এখানে যেহেতু বলা আছে ফিভার, তাহলে প্যাটার্ন অফ ফিভারটা কিরকম লিখতে হবে, যেমন হাই গ্রেড ফিভার ও লো গ্রেড হতে পারে, বা পেল এপস্টেইন-বার ভাইরাস। পেল এপস্টেইন-বার প্যাটার্ন অফ ফিভার, যেমন এটাই হলো ইম্পর্টেন্ট ফর লিম্ফোমা। ফিভারের সাথে যেমন ওয়েট লস আছে কিনা পেশেন্টের, তারপরে নাইট সোয়েট আছে কিনা, বা বি সিমটমস। লিম্ফোমা ডায়াগনোসিস এর ক্ষেত্রে যেমন বি সিমটমসটা খুব ইম্পর্টেন্ট, যেমন ফিভার, নাইট সোয়েট, ওয়েট লস, এগুলো বি সিমটমের মধ্যে পড়ে। টিউবারকুলোসিস এর মধ্যে হিস্ট্রি অফ টিবি কন্ট্যাক্ট, পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আসবে। এইচআইভি ক্ষেত্রে যেমন মাল্টিপল সেক্সুয়াল এক্সপোজার, ক্রনিক, তারপর ডায়রিয়া বা ক্রনিক কাফ, ওয়েট লস এর হিস্ট্রি আছে কিনা। তারপর অ্যাকিউট লিউকেমিয়া হলে আমাদের হিস্ট্রি নিতে হবে ওরকম ফিভার, তারপরে পেশেন্ট যেমন টক্সিক ফিচার, ফিভারের সাথে জেনারেলাইজড বডি এক, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা। ওই হিস্ট্রিতে আমরা অ্যাকিউট লিউকেমিয়া হলে ফিভার, কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন, এনি ফিচার্স অফ ইনফেকশন, ওটা আমরা হিস্ট্রি থেকে আমাদের নিতে হবে। আর জেনারেলাইজড বডি। আর ভাইরাল ভাইরাল ফিভার হলে তো আমাদের অবশ্যই হিস্ট্রি নিতে হবে, কোনো প্রোড্রোমাল ফিচার্স আছে কিনা বা প্রোড্রোমাল সিমটমস। আর সার্কোইডোসিস হলে হিস্ট্রি অফ জয়েন্ট পেন, হিস্ট্রি অফ এনি কাফ অর স্কিন লেশন। মেটাস্ট্যাটিক ম্যালিগনেন্সি হলে আমাদের হিস্ট্রি নিতে হবে, যেমন ওয়েট লস, অ্যানোরেক্সিয়া। এখন গেল হিস্ট্রি। তারপরে হলো ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে যেমন অ্যাকিউট লিউকেমিয়া হলে আমরা ক্লিনিক্যাল ফিচার্স এ নিব এনি সাইন সিমটমস অফ ইনফেকশন অর ব্লিডিং ম্যানিফেস্টেশন, যেমন পিটেকি, ইকাইমোসিস, পারপোরা।
তারপরে বনি টেন্ডারনেস, অর্গানোমেগালি, লিম্ফেডেনোপ্যাথির সাথে কোনো অর্গানোমেগালি আছে কিনা। আর লিম্ফোমা হলে যেমন সাইন সিমটমস যে কোনো অর্গানোমেগালি থাকবে পেশেন্টের। জেনারেলাইজ লিম্ফেডেনোপ্যাথি তো আছেই। আর বি সিমটমস আছে কিনা লিম্ফোমার সাথে ওইটা এক্সপ্লোর করতে হবে। আর এসএলই হলে তো আমরা হিস্ট্রির মধ্যে বলেছি জয়েন্ট পেন। আর এক্সামিনেশনের মধ্যে যেমন মেলার র্যাশ, ফটোসেনসিটিভিটি, অ্যালোপেশিয়া আছে কিনা বা অর্গানোমেগালি আছে কিনা ওইটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে লিখতে হবে। আর টিউবারকুলোসিস হলে এক্সামিনেশন ফাইন্ডিংস যেমন লাংসে কোনো ফাইন্ডিংস আছে কিনা, কোলাপস বা ফাইব্রোসিস, কোনো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করলে আমরা পাচ্ছি কিনা, বা ক্লাবিং ওগুলো দেখতে হবে। এরকম ভাবে আমরা হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন লিখবো। তো মেনশন ক্লিনিক্যাল ইনফরমেশন দ্যাট উইল হেল্প ইউ টু ইভালুয়েট হিম, তাহলে আমরা এই ধরনের ক্লিনিক্যাল ইনফরমেশন দিয়ে আমরা ইভালুয়েট করতে পারবো। রাইট ডাউন ইনভেস্টিগেশন ফর হিম। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনের মধ্যে যেমন আমাদের আছে সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যেমন লিম্ফোমা হলে আমরা নন স্পেসিফিক ফাইন্ডিংস পাবো। যেমন লিম্ফোমাতে আসলে মেনলি হজকিন্স লিম্ফোমা হলে যে হজকিন্স লিম্ফোমাতে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে বা নন হজকিন্স লিম্ফোমাতে কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি পাবো, এনিমিয়া মানে হিমোগ্লোবিন নর্মাল অর ডিক্রিজ, ডাব্লিউবিসি কাউন্ট, reactive leukocytosis or lymphopenia, platelet count normal or increased or decreased, যে কোনো ধরনের ফিচারই লিম্ফোমাতে হতে পারে। আর হজকিন্স লিম্ফোমাতে যেটি আমাদের মাথায় রাখতে হবে, এখানে ইওসিনোফিলিয়া প্রেজেন্ট থাকতে পারে। তারপরে আসি হলো টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে পাবো যেমন এলইবি, কমপ্লিট ব্লাড কাউন্ট আর পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো যেমন এলইবি, লিউকোইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার পেতে পারি। আর টিবিতে যেটি আমাদের মাথায় রাখতে হবে হাই ইএসআর থাকবে। আর ডাব্লিউবিসি কাউন্ট, লিম্ফোসাইটোসিস। টিউবারকুলোসিসে আমরা তাহলে কি পাবো, লিউকোইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার আর লিম্ফোসাইটোসিস উইথ হাই ইএসআর। এসএলইতে আমরা পেতে পারি যেমন প্যানসাইটোপেনিয়া or বাইসাইটোপেনিয়া অথবা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া ফিচার্স থাকবে পেরিফেরাল ব্লাড ফিল্মে। আর যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন হলে যেমন রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটোসিস পেতে পারি। এইচআইভি ইনফেকশন হলেও আমরা রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট পেতে পারি ইন কেস অফ পেরিফেরাল ব্লাড ফিল্ম। সার্কোইডোসিসে থাকবে নন স্পেসিফিক ফাইন্ডিংস। অ্যান্ড অ্যাকিউট লিউকেমিয়া হলে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো যেমন hemoglobin decrease, WBC count increase with presence of atypical mononuclear cells. Myeloblast পাওয়া যাবে in case of AML and lymphoblast পাওয়া যাবে in case of ALL. আর platelet count decreased or normal. আর peripheral blood film में anemia or anemia with uh, WBC count increased, shift to the left, presence of atypical mononuclear cells and platelet count decreased. Anemia with thrombocytopenia with leukocytosis and presence of atypical looking cells or blast. হলো ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। আরো কিছু ইনভেস্টিগেশন যেমন আমরা করব ফর ট্রিটমেন্ট পারপাস, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, আরবিএস, serum calcium, serum albumin, chest X-ray, ultrasonography, whole abdomen, urinary, stool for occult blood test. Second line investigation or special investigation to diagnose
ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর জন্য আমাদের সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন আছে কিছু, যেমন lymph node biopsy is very much important in case of lymphoma. FNAC is not diagnostic. আমরা সবসময় lymph node biopsy যখনই আমরা সাসপেক্ট করব যে পেশেন্টের লিম্ফোমা হতে পারে, তখনই আমরা পেশেন্টকে lymph node biopsy অ্যাডভাইস করব। যেমন lymph node biopsy তে লিম্ফোমা হলে আমরা পাবো আর্কিটেকচার লস, ইফেসমেন্ট বাই দ্য অ্যাটিপিক্যাল lymphoid cells। হজকিন্স লিম্ফোমাতে যেমন ক্লাসিক্যাল হজকিন্স ডিজিজ হলে আমরা রিস্টেনবার্গ সেল পাওয়া যাবে, আর লার্জ ম্যাচিউর লুকিং সেলস পাওয়া যাবে ইন কেস অফ নন হজকিন্স লিম্ফোমা। তাহলে আমরা লিম্ফোমাতে লিম্ফ নোড বায়োপসি করলে কি পাবো? টোটাল লিম্ফ নোডের যে আর্কিটেকচার আছে ওটা লস্ট হয়ে যাবে। ইফেসমেন্ট বাই দ্য অ্যাটিপিক্যাল লিম্ফয়েড সেলস। ইন কেস অফ ক্লাসিক্যাল হজকিন্স লিম্ফোমাতে আমরা পাবো কি আরএস সেল বা রিস্টেনবার্গ সেল, আর লার্জ ম্যাচিউর লুকিং সেল আর পপকর্ন লাইক সেল পাওয়া যাবে ইন নন হজকিন্স লিম্ফোমাতে। টিউবারকুলোসিস হলে আমরা লিম্ফ নোড বায়োপসি করলে কি পাবো? গ্রানুলোমাটাস ক্যাজিয়েশন নেক্রোসিস অর জায়ান্ট সেল। সার্কোইডোসিস হলে আমরা পাবো গ্রানুলোমাটাস নন ক্যাজিয়েটিং নেক্রোসিস। আমরা সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন এর মধ্যে যেমন লিম্ফ নোড বায়োপসি লিখে তারপরে এক একটা ডিজিজ লিখে ফাইন্ডিংস গুলো লিখে দিব। যেমন ইন কেস অফ লিম্ফোমাতে এই ফিচার্স পাওয়া যাবে, ইন কেস অফ টিউবারকুলোসিস হলে গ্রানুলোমাটাস ক্যাজিয়েশন নেক্রোসিস পাওয়া যাবে, সার্কোইডোসিস হলে গ্রানুলোমাটাস নন ক্যাজিয়েটিং নেক্রোসিস পাওয়া যাবে। আমরা এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখে ফেলবো। ইন কেস অফ সেকেন্ডারি ম্যালিগন্যান্সি হলে আমরা লিম্ফ নোড বায়োপসি করলে পাবো মেটাস্ট্যাটিক সেলস। লিম্ফ নোড বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করলেই মেটাস্ট্যাটিক সেল দেখলেই বোঝা যায়। এসএলই ডায়াগনোসিস করার জন্য আমরা স্পেশাল ইনভেস্টিগেশন বা সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন এএনএ, এনটিডিএসডিএনএ, কমপ্লিমেন্ট লেভেল কোমস টেস্ট করতে পারি, অ্যান্টিস্মিথ অ্যান্টিবডি করতে পারি। আর সার্কোইডোসিস ডায়াগনোসিস করার জন্য মেইনলি আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাই ইম্পর্টেন্ট। তার সাথে যেমন সেরাম ক্যালসিয়াম, এসিই লেভেলটা আমরা করতে পারি। এইচআইভি ডায়াগনোসিস করার জন্য আমাদের সেরোলজি যেমন বাই এলাইজা এন্ড কনফার্মেটরি টেস্ট যেমন ওয়েস্টার্ন ব্লট আমরা করি। আর ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস এর জন্য আমরা যেটা করি সেটা হলো মনোস্পট টেস্ট। আর টক্সোপ্লাজমোসিস এক্সক্লুড করার জন্য আমরা করি টক্সোপ্লাজমা সেরোলজি। আর মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সির জন্য আমরা যেমন আপার জিআই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, কারণ to detect the primary site of involvement we have to do upper GI endoscopy, colonoscopy, HRCT of chest, bronchoscopy, tumor marker। for tuberculosis diagnosis করার জন্য আমরা যেমন চেস্ট এক্সরে, তারপরে আল্ট্রাসোনোগ্রাফি তো করলাম ওটা রুটিন টেস্ট হিসেবে, কিন্তু প্লুরাল বায়োপসি করতে পারি, এমটি টেস্ট, জিন এক্সপার্ট। আর অ্যাকিউট লিউকেমিয়া ডায়াগনোসিস এর স্পেশাল টেস্ট হিসেবে আমরা যা করি বোন ম্যারো এক্সামিনেশন, ট্রিপান বায়োপসি, ইমিউনোফেনোটাইপিং ফর অ্যাকিউট লিউকেমিয়া প্যানেল অ্যান্ড সাইটোজেনেটিক স্টাডি। মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আমরা এই কোশ্চেনটি কিভাবে অ্যান্সার করব। যেমন 33 years old male presented with fever and generalized lymphadenopathy for 2 months। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা লিখবো, লিখে ক্লিনিক্যাল ইনফরমেশন যেমন হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি কি ফাইন্ডিংস পাওয়া যাবে ওইভাবে লিখে তারপরে ইনভেস্টিগেশন গুলো আমরা ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন হিসেবে লিখে দিব। এখন আসি নেক্সট কোশ্চেন। 20 years old lady presented with generalized lymphadenopathy. Mention important differential diagnosis. How will you investigate her? সেম কোশ্চেন মোটামুটি 33 আর 20 ইয়ার্স। যেহেতু এখানে অলরেডি বলা আছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর মধ্যে এরকম ইনফেকশিয়াস কজ, ডিউরেশন বলা নাই, এটা মাথায় রাখতে হবে। ডিউরেশন যেহেতু বলা হয় নাই, আমরা ইনফেকশিয়াস কজ হিসেবে
ব্যাকটেরিয়াল কজ যেমন স্ট্রেপ্টোকক্কাল, স্টেফাইলোকক্কাল ইনফেকশন, ভাইরাল কজ infectious mononucleosis, cytomegalovirus, Epstein-Barr virus, protozoal infection যেমন toxoplasmosis, tuberculosis, acute leukemia, lymphoma, HIV, sarcoidosis, SLE। সবার লাস্টে আমাদের মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি লিখতে হবে। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখলাম। এখন হলো হাউ উইল ইউ ইনভেস্টিগেট হার। ইনভেস্টিগেশন হলো সেম আমরা যেভাবে প্রিভিয়াস কোশ্চেনে বলেছি, যেমন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন লিখে আমরা প্রত্যেকটি ডিজিজে কি কি পেতে পারি ওইভাবে ভাগ করে লিখবো। যেমন সিবিসি, পিবিএফ, ইন কেস অফ লিম্ফোমাতে নন স্পেসিফিক ফাইন্ডিংস, টিউবারকুলোসিস হলে এলইবি অর হাই ইএসআর, এসএলই হলে প্যানসাইটোপেনিয়া অর বাইসাইটোপেনিয়া, ইএসআর নর্মাল অর রেইজড, অর অটোইমিউন হেমোলাইটিক অর ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার্স পাওয়া যাবে পেরিফেরাল ব্লাড ফিল্মে। ইন কেস অফ এসএলই ভাইরাল ইনফেকশন আর এইচআইভি তে রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট পাওয়া যাবে। আর সার্কোইডোসিসেও নন স্পেসিফিক ফাইন্ডিংস, আর মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি হলেও এলইবি পাওয়া যাবে। এভাবে আমরা ভাগ করে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আর স্পেশাল ইনভেস্টিগেশন হিসেবে লিখে ফেলবো। এখন আসি আমরা থার্ড কোশ্চেনে। যেমন 18 years young girl presented with cervical lymphadenopathy for 6 weeks. Mention 4 important differential diagnoses. How will you investigate? How will you treat granulomatous lymphadenopathy due to Cox infection? এখানে যেমন বলা হচ্ছে যেমন 18 years young girl, ইয়াং গার্ল যদি 18 years হয় তাহলে 20 years younger মোরলেস সেম হবে। আর 6 weeks cervical lymphadenopathy. Mention 4 important differential diagnosis. 4 important, যদি 4 important differential diagnosis লেখা থাকে তাহলে আমাদের ফার্স্টে আসবে ইনফেকশিয়াস কজ, যেমন ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, এভাবে আমরা ভাগ করে লিখবো। 6 উইকস বলা আছে, 2 নাম্বার লিখবো আমরা অ্যাকিউট লিউকেমিয়া, 3 নাম্বার টিউবারকুলোসিস, 4 নাম্বার লিম্ফোমা। তাহলে 4টা ডিডি লিখতে বলে আমাদের ইনফেকশিয়াস কজ, 2 নাম্বার অ্যাকিউট লিউকেমিয়া, 3 নাম্বার টিউবারকুলোসিস, 4 নাম্বার লিম্ফোমা। আর যদি আরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চায়, যেমন পয়েন্ট উল্লেখ করা না থাকে, তাহলে আমরা এইচআইভি, সার্কোইডোসিস ওই আগে, আর ইনফেকশন ফ্রম সারাউন্ডিং সাইটস যেমন টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ইয়ার সাইট, এভাবে লিখে দিব। হাউ উইল ইউ ইনভেস্টিগেট, সেম অ্যান্সার লিখবো আমরা ওই একই প্যাটার্নে। আর হাউ উইল ইউ ট্রিট গ্রানুলোমাটাস লিম্ফাডেনোপ্যাথি ডিউ টু কক্স ইনফেকশন। টিউবারকুলাস গ্রানুলোমাটাস লিম্ফাডেনোপ্যাথি হলে যে এনটিটিবি রেজিমেন আমাদের 6 months এর ডোজ আমরা ওটা লিখে দিব, যে 2 months and 4 months উইথ ডোজ। অ্যান্ড যদি টাইম থাকে তাহলে আমরা সাইড ইফেক্টও উল্লেখ করে দিব। এত ডিটেলস লেখার দরকার নেই, জাস্ট খালি ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট লিখে দিলেই হবে। এখন আসি আরেকটা কোশ্চেনে। যেমন 20 years old male presented with history of fever, on examination lymphadenopathy with hepatosplenomegaly. What are the differential diagnosis and investigation to confirm the diagnosis? যেমন 20 years old male presented with history of fever, on examination lymphadenopathy with hepatosplenomegaly. What are the differential diagnosis? এখানে কিন্তু ডিউরেশন বলা নাই, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কয়টা দিতে হবে তাও বলা নাই। তাহলে আমরা আমাদের
ইম্পর্টেন্ট হিসেবে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখতে পারবো। যেমন যেহেতু এজ বলা আছে 20 ইয়ার্স, মেল, লিম্ফ্যাডেনোপ্যাথি আর হেপাটোস্প্লেনোমেগালি আছে উইথ ফিভার। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আমাদের ফার্স্টে লিখতে হবে ইনফেকশিয়াস কজ, যেমন ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস, এপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, এইচআইভি ইনফেকশন, প্রোটোজোয়াল ইনফেকশন যেমন টক্সোপ্লাজমোসিস, ব্যাকটেরিয়াল কজ স্ট্রেপ্টোকক্কাস, স্টেফালোকক্কাল ইনফেকশন, অ্যাকিউট লিউকেমিয়া, লিম্ফোমা, disseminated tuberculosis, sarcoidosis, SLE, adult Still's disease, metastatic malignancy। তাহলে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে লিখবো ইনফেকশিয়াস কজ, অ্যাকুট লিউকেমিয়া, লিম্ফোমা, টিউবারকুলোসিস, এইচআইভি ইনফেকশন, সার্কোইডোসিস, অ্যাডাল্ট স্টিলস ডিজিজ, SLE, আর লাস্টে লিখবো মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি। ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, ওই ইনভেস্টিগেশন তো ওই মোরলেস সেম। এখন আসি আমরা নেক্সট কোশ্চেন, যেমন 30 years old woman presented with fever, generalized lymphadenopathy, hepatosplenomegaly. What are the differential diagnosis and investigation? 30 years old woman presented with fever, generalized lymphadenopathy and hepatosplenomegaly. যেহেতু ফিমেল আর সেম, এটা আসলে আগে যে প্রিভিয়াস কোশ্চেন আর এই অ্যান্সার সেম হবে। এখন আসি 45 years old patient presented with lymphadenopathy for 3 months. What are your differential diagnosis? How will you investigate the patient? যদি যেমন 45 ইয়ার্স, আমরা এতক্ষণ কিন্তু দেখলাম 18 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 33 ইয়ার্স, আচ্ছা 45 ইয়ার্স। আফটার 40 ইয়ার্স অফ যদি হয় পেশেন্টের, তাহলে আমাদের ওই ফিভার, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকলে বা অর্গানোমেগালি থাকলে আমাদের আরেকটি ডায়াগনোসিস ইনক্লুড করতে হবে, যেমন সিএলএল। তাহলে ওই 3 মান্থস যেহেতু বলা আছে, আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আমাদের আসবে ইনফেকশিয়াস কজের মধ্যে, যেমন ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস মেইনলি 2 মান্থস ডিউরেশনে আমরা লিখতে পারবো, কিন্তু 3 মান্থসে না লেখাটাই ভালো। তাহলে এখানে ফার্স্ট কজ হিসেবে আমরা লিখতে পারবো সিএলএল, মানে সিএলএল, 2 নাম্বার লিম্ফোমা, 3 নাম্বার এইচআইভি, 4 নাম্বার ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, 5 নাম্বার হলো মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি। যেহেতু এখানে 3 মান্থস ডিউরেশন বলা হয়েছে, এর জন্য আমরা এক্সক্লুড মানে অ্যাকিউট লিউকেমিয়া আর ইনফেকশিয়াস কজটা এখানে উল্লেখ করব না। 45 ইয়ার্স ফর 3 মান্থস, এখানে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে ফার্স্টে দিব হলো লিম্ফোমা, সিএলএল, disseminated tuberculosis, HIV, metastatic malignancy. How will you investigate the patient? ইনভেস্টিগেট দ্য পেশেন্টের মধ্যে ফার্স্টে ওইভাবেই লিখবো, যেমন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে সিএলএল এর ক্ষেত্রে আমরা পাবো কি কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা পাবো হিমোগ্লোবিন নর্মাল অর ডিক্রিজ, ডাব্লিউবিসি কাউন্ট increased with mature looking monotonous lymphocyte। তাহলে হিমোগ্লোবিন লেভেল নর্মাল অর ডিক্রিজ, ডাব্লিউবিসি কাউন্ট ইনক্রিজ, প্লেটলেট কাউন্ট নর্মাল অর ডিক্রিজ, ইএসআর নর্মাল অর রেইজড। পেরিফেরাল ব্লাড প্রিন্ট করলে আমরা পাবো নর্মোসাইটিক, নর্মোক্রোমিক অর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক
or hemolytic ফিচার্স পাওয়া যাবে আরবিসিতে, যেমন আরবিসিতে আমরা পাবো কি? আরবিসিতে পাবো সিস্টোসাইট, নিউক্লিয়েটেড আরবিসি অ্যান্ড রেড সেল অ্যাগ্লুটিনেশন। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার্স পাওয়া যাবে, অথবা ম্যাক্রোসাইটোসিসও পাওয়া যেতে পারে। তাহলে আমরা সিএলএল হলে আরবিসিতে পাবো কি কি? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হতে পারে, ম্যাক্রোসাইটস পাওয়া যেতে পারে, অথবা ফিচার্স অফ ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যেমন স্পেরোসাইট, সিস্টোসাইট, নিউক্লিয়েটেড রেড সেলস আর রেড সেল অ্যাগ্লুটিনেশন পাওয়া যেতে পারে। আর WBC count increased with monotonous looking mature lymphocytes. Platelet normal or decreased, মানে থ্রম্বোসাইটোপেনিয়া অথবা নরমাল থাকবে। হলো সিবিসি পেরিফেরাল ব্লাড প্রিন্ট ইন কেস অফ সিএলএল। আর অন্যান্য ইনভেস্টিগেশন তো আমরা ডায়াগনোসিস হিসেবে বলে ফেলেছি আগে, যেমন লিম্ফোমা এক্সক্লুড করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব, টিউবারকুলোসিসের জন্য কি কি করব, তারপরে মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি আর এইচআইভি জন্য কি কি ইনভেস্টিগেশন করব। যেহেতু সিএলএল টা বলা হয়নি, তাই সিএলএল এর ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন বললাম। আর সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন অর স্পেশাল ইনভেস্টিগেশন টু ডায়াগনোস সিএলএল আমরা যা করব, বোন ম্যারো এক্সামিনেশন, রিফাইন বায়োপসি অ্যান্ড immunophenotyping for lymphoma panel. এই ইমিউনোফেনোটাইপিং ফর লিম্ফোমা প্যানেল আমরা বোন ম্যারো থেকেও করতে পারি অথবা পেরিফেরাল ব্লাড প্রিন্ট থেকেও করতে পারি। যখন আমরা দেখব যে সিএলএল এর অ্যাবসলিউট লিম্ফোসাইট কাউন্ট 5000 এর বেশি হবে, তখন তো আমরা তাকে সিএলএল বলি। আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে সিএলএল এর অ্যাবসলিউট লিম্ফোসাইট কাউন্ট 5000 এর বেশি হতে হবে। যখন আমাদের একটি হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার্স আর এক্সামিনেশন ফাইন্ডিংস, পেরিফেরাল ব্লাড ফিল্মের ফিচার্স এর সাসপিশন হবে যেটি সিএলএল হতে পারে, তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব যে ফ্লো সাইটোমেট্রি ফর লিম্ফোমা প্যানেল মানে ফ্লো সাইটোমেট্রি ফর লিম্ফোমা লিউকেমিয়া প্যানেল এভাবে লিখে দিতে হয় যখন আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম থেকে পাঠাবো। আর স্পেশাল ইনভেস্টিগেশন যেমন বোন ম্যারো এক্সামিনেশন, ডিফাইন বায়োপসি। আর সিএলএল এর ক্ষেত্রে যেটি আমাদের মাথায় রাখতে হবে, সিএলএল এর ক্ষেত্রে আসলে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন আর পেরিফেরাল ব্লাড ফিল্ম থেকে আমরা মেইনলি ডায়াগনোসিস করে ফেলতে পারি। এ কারণে আমাদের এখানে লিম্ফ নোড বায়োপসির কোনো রোল নেই। তাহলে সিএলএল এর ক্ষেত্রে মেইনলি ইনভেস্টিগেশন করলে সিবিসি, পিবিএফ, বোন ম্যারো এক্সামিনেশন, টিফাইন বায়োপসি আর ইমিউনোফেনোটাইপিং ফর লিম্ফোমা লিউকেমিয়া প্যানেল। আর লিম্ফোমা হলে আমাদের মাথায় রাখতে হবে যেমন সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, lymph node biopsy with immunohistochemistry for lymphoma panel, bone marrow examination and trypan biopsy, and other investigation for staging. এরপরে আসি নেক্সট কোশ্চেনে, যেমন a 65 years old male presented with generalized bone pain, anemia, impaired renal function with ESR 120 millimeter in first hour. What is your possible diagnosis? তাহলে আমাদের সিনারিও মেইন ফিচার্স কি কি? 65 years old male presented with generalized bone pain,
তাহলে কি বোন পেন আছে, এনিমিয়া আছে, impaired renal function with ESR 120 millimeter in first hour মানে high ESR. What is the possible diagnosis? তাহলে আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট ডায়াগনোসিসটা কি হবে? 65 years old male, generalized bone pain, anemia, impaired renal function, high ESR. তাহলে আমাদের এক কথায় মাথায় রাখতে হবে এটা মাল্টিপল মাইলোমা হতে পারে। এখন মেনশন দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ দিস কন্ডিশন। International Myeloma Working Group updated criteria for diagnosis of multiple myeloma 2016. যদি তোমাদের জন্য কঠিন হয়ে যায় তারপরেও জাস্ট কিছু ক্রাইটেরিয়া তো মাথায় রাখতে হবে। এখনো টাইম আছে, আমরা ওই লেটেস্ট ক্রাইটেরিয়াটা মুখস্থ করে ফেলতে পারি। যেমন ইন্টারন্যাশনাল মাইলোমা ওয়ার্কিং গ্রুপ আপডেটেড ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ মাল্টিপল মাইলোমা, ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10%। তো এক নম্বর ক্রাইটেরিয়া হলো ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10% or biopsy proven bony or extramedullary plasmacytoma। তার মানে ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস থাকবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10%, or biopsy proven bony or extramedullary plasmacytoma। হলো এক নম্বর ক্রাইটেরিয়া। 2 number, and one or more myeloma defining events as details below। যেমন এক নম্বর ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস থাকবে, অথবা যদি বনি অর এক্সট্রামেডুলারি প্লাজমাসাইটোমা থাকে, এটা এক নম্বর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এর সাথে থাকতে হবে ওয়ান অর মোর মাইলোমা ডিফাইনিং ইভেন্টস। ওয়ান অর মোর মাইলোমা ডিফাইনিং ইভেন্টস এর মধ্যে কি কি? যেমন ক্র্যাপ ফিচার্স থাকবে অথবা স্লিম ফিচার্স। ক্র্যাপ ফিচার্স এর মধ্যে আমরা কি কি পাবো? যেমন সি দিয়ে হয় ক্যালসিয়াম এলিভেশন। Calcium elevation greater than 11 milligram per dl or greater than 1 milligram per dl higher than upper limit of normal। ক্র্যাবের মধ্যে যেমন কি কি আছে? হাইপারক্যালসেমিয়া, আর দিয়ে হয় রেনাল ফেলিয়ার, এতে হয় এনিমিয়া, আর বিতে হয় বোন লেশন। তাহলে সিতে কি হবে? যেমন ক্যালসিয়াম এলিভেশন গ্রেটার দেন 11 milligram per dl or greater than 1 milligram per dl higher than upper limit of normal। আরতে যেমন renal insufficiency, creatinine clearance less than 40 ml per minute or serum creatinine greater than 2 milligram per dl। যেমন renal insufficiency এর মধ্যে তাহলে কি হবে? যেমন serum creatinine level নর্মাল লিমিটের চেয়ে যদি 2 মিলিগ্রাম পার ডিএল হয়, অথবা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স লেস দ্যান 40 ml পার মিনিট। এতে হলো এনিমিয়া। এনিমিয়া যেমন হিমোগ্লোবিন লেভেল লেস দ্যান 10 গ্রাম পার ডিএল অর 2 গ্রাম পার ডিএল লেস দ্যান আপার লিমিট অফ নর্মাল। মানে আপার লিমিটের চেয়ে যদি 2 গ্রাম নিচে নেমে আসে, অথবা হিমোগ্লোবিন লেভেল লেস দ্যান 10 গ্রাম পার ডিএল এর নিচে হয়। আর বোন লেশনের মধ্যে যেমন বোন ডিজিজ গ্রেটার দ্যান এর ইকুয়ালস টু 1 lytic lesion on skeletal radiography CT or more than 1 bony lesion is required। তাহলে ক্র্যাক ফিচার্স এর মধ্যে আমরা কি কি পেলাম? ক্যালসিয়াম এলিভেশন মানে হাইপারক্যালসেমিয়া। হাইপারক্যালসেমিয়া কখন বলবো? যেমন আমরা ক্যালসিয়াম লেভেল গ্রেটার দ্যান 11 মিলিগ্রাম পার ডিএল অথবা আপার লিমিট অফ নর্মাল লেভেলের চেয়ে যদি 1 মিলিগ্রাম পার ডিএল এলিভেশন হয়। আরতে হলো রেনাল ইনসাফিসিয়েন্সি। রেনাল ইনসাফিসিয়েন্সি যেমন সেরাম ক্রিয়েটিনিন যদি নর্মালের চেয়ে 2 মিলিগ্রাম পার ডিএল বেড়ে যায়, অথবা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স লেস দ্যান 40 ml পার মিনিট হয়।
এনিমিয়া যদি হিমোগ্লোবিন লেভেল লেস দ্যান 10 গ্রাম পার ডিএল হয় অথবা নর্মালের চেয়েও যদি 2 গ্রাম পার ডিএল কমে যায়। আর বোন লেশনের মধ্যে যদি অস্টিওলাইটিক লেশন যদি 1 লেশন পাওয়া যায় স্কেলিটাল রেডিওগ্রাফি করলে যদি গ্রেটার দেন 1 or equals to 1 অস্টিওলাইটিক লেশন পাওয়া যায় তাহলে আমরা ক্র্যাপ ফিচার্স বলবো। তাহলে তো ক্র্যাপ ফিচার্স বুঝতে পারলাম যে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ মাল্টিপল মাইলোমা কি কি। 1 নাম্বার হলো ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10% থাকতে হবে অথবা সলিটারি কোনো বনি লেশন বা প্লাজমা সাইটোমা অর এক্সট্রামেডুলারি সাইটে প্লাজমা সাইটোমা থাকতে হবে। 1 নাম্বার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। 2 নাম্বার এটার সাথে যদি ক্র্যাপ ফিচার্স থাকে অথবা স্লিম ফিচার্স থাকে তাহলেই আমরা মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিস করতে পারবো। ক্র্যাপ ফিচার্স এর মধ্যে কি কি? একটা হলো হাইপারক্যালসিমিয়া, রেনাল ফেলিয়ার, এনিমিয়া আর বোন লেশন। হাইপারক্যালসিমিয়া তো বললাম গ্রেটার দেন 11 মিলিগ্রাম পার ডিএল অথবা আপার লিমিটের চেয়ে যদি 2 মিলিগ্রাম আপার লিমিটের চেয়ে যদি 1 মিলিগ্রাম পার ডিএল মানে ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আপার লিমিটের চেয়ে 1 মিলিগ্রাম পার ডিএল বেশি হয় অথবা 11 মিলিগ্রাম পার ডিএল হয়। রেনাল ফেলিয়ার হলে যদি সেরাম ক্রিয়েটিনিন নরমাল লেভেলের চেয়ে 2 মিলিগ্রাম পার ডিএল এলিভেশন হয়। এনিমিয়া হলে যদি লেস দেন 10 গ্রাম পার ডিএল হয় হিমোগ্লোবিন লেভেল। আর বোন লেশন হয় যদি অস্টিওলাইটিক বনি লেশন পাওয়া যায় ইন কেস অফ স্কেলিটাল রেডিওগ্রাফি অর সিটি এমআরআই তাহলে আমরা তাকে ক্র্যাপ ফিচার্স বলবো। এখন আসি স্লিম ক্রাইটেরিয়া। স্লিম ক্রাইটেরিয়ার মধ্যে যেমন এস দিয়া হয় গ্রেটার দেন আর ইকুয়ালস টু 60% ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস। 60% ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস যদি আমরা পাই আর স্লিমের মধ্যে এলআই মানে হলো সেরাম ফ্রি লাইট চেইন রেশিও। সেরাম ফ্রি লাইট চেইন রেশিও ইনভলভড আনইনভলভড গ্রেটার দেন অর ইকুয়ালস টু 100। আর এম দিয়ে হয় গ্রেটার দেন 1 ফোকাল লেশন greater than 5 millimeter detected by MRI study. স্লিম ক্রাইটেরিয়ার মধ্যে যেমন আমাদের মাথায় রাখতে হবে এস দিয়ে হয় greater than 60% ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস। এলআই মানে সেরাম ফ্রি লাইট চেইন রেশিও ইনভলভড অর আনইনভলভড রেশিও গ্রেটার দেন অর ইকুয়ালস টু 100। আর এম দিয়ে হয় 1 ফোকাল লেশনস ইন এমআরআই স্টাডিজ। ফোকাল লেশনের সাইজ হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5 মিলিমিটার। তাহলে আমাদের মাল্টিপল মাইলোমা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে মাথায় রাখতে হবে ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10% অথবা সলিটারি প্লাজমা সাইটোমা অর এক্সট্রামেডুলারি প্লাজমা সাইটোমা উইথ ক্র্যাপ ফিচার্স থাকতে হবে অথবা স্লিম ফিচার্স থাকতে হবে। পরীক্ষার খাতায় আমাদের জাস্ট যেমন ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস আর ক্র্যাক ফিচার্সটা লিখে দিলে হবে আর যারা স্লিম ফিচার্স লিখতে পারে তত আরো ভালো। স্লিম ক্রাইটেরিয়ার মধ্যে যেমন এস দিয়ে হয় 60% ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস সেরাম লাইট চেইন রেশিও আর এম দিয়ে হয় ফোকাল লেশন গ্রেটার দেন 5 মিলিমিটার ডিটেক্টেড বাই এমআরআই স্টাডি। মানে সেরাম ক্লোনাল প্লাজমা সেলস গ্রেটার দেন 60% থাকবে, ফ্রি লাইট চেইন রেশিও করব আর এম দিয়ে হয় এমআরআই স্টাডি করলে আমরা যে কোনো এক জায়গায় ফোকাল লেশন পাওয়া যাবে। স্লিম ক্রাইটেরিয়া ডায়াগনোসিস করা মানে মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিস করার জন্য বোন ম্যারো ক্লোনাল প্লাজমা সেল হলো মাস্ট। এর সাথে যদি ক্র্যাপ ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা একে মাল্টিপল মাইলোমা বলবো। আর যদি ক্র্যাপ ক্রাইটেরিয়া না থাকে
তাহলে ক্লোনাল বোন ম্যারো প্লাজমা সেলস এর সাথে যদি স্লিম ক্রাইটেরিয়া থাকে তাহলেও আমরা তাকে মাল্টিপল মায়োলোমা বলবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে কোশ্চেন হলো, হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট? কিন্তু এখানে পেশেন্টের কি কি আছে, যেমন 65 ইয়ার্স ওল্ড মেল, জেনারেলাইজ বোন পেইন। তো বোন পেইনের আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, এনিমিয়া আছে, রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট আছে, আর হাই আছে। তাহলে হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট? ট্রিটমেন্টকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করব, যেমন সাপোর্টিভ ম্যানেজমেন্ট, সাপোর্টিভ ট্রিটমেন্ট আর স্পেসিফিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে এখানে যেহেতু পেশেন্টের জেনারেলাইজ বডি এক আছে, বোন পেন আছে, এনিমিয়া আছে, রেনাল ফেলিয়ার আছে, আর হাই আছে, তাহলে আমাদের ওইভাবে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে এক নম্বরে আমরা লিখবো পেইন কন্ট্রোল, পেইন ম্যানেজমেন্ট। পেন ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেমন একটা স্টেপ ল্যাডার প্যাটার্ন লিখবো, যেমন মাইল্ড পেন হলে আমরা ট্রিটমেন্ট করব নন অপিওয়েড অ্যানালজেসিয়া প্লাস মাইনাস অ্যাডজুমেন। মাইল্ড পেন হলে আমরা কি লিখবো, নন অপিওয়েড অ্যানালজেসিক প্লাস মাইনাস অ্যাডজুমেন থেরাপি। আর এরপরে যদি দেখি পেন পারসিস্টিং অর ইনক্রিজিং, তাহলে আমরা লিখবো অপিওয়েড ফর মাইল্ড টু মডারেট পেন প্লাস মাইনাস নন অপিওয়েড অ্যানালজেসিক প্লাস মাইনাস অ্যাডজুমেন। তাহলে যদি মাইল্ড পেন হয় তাহলে আমরা ইউজ করব নন অপিওয়েড অ্যানালজেসিক প্লাস মাইনাস অ্যাডজুভেন থেরাপি। এরপরে যদি পেন পারসিস্টিং অর ইনক্রিজিং হয় তাহলে আমরা দিব অপিওয়েড ফর মাইল্ড টু মডারেট পেন প্লাস মাইনাস নন অপিওয়েড অ্যানালজেসিক প্লাস মাইনাস অ্যাডজুভেন থেরাপি। এরপরেও যদি পেন পারসিস্টিং অর ইনক্রিজিং হয় তাহলে আমরা অপিওয়েড ফর মডারেট টু সিভিয়ার পেন প্লাস মাইনাস নন অপিওয়েড অ্যানালজেসিক প্লাস মাইনাস অ্যাডজুভেন। মানে আমরা আস্তে আস্তে স্টেপ ল্যাডার প্যাটার্নে আমরা অপিওয়েড এর সাথে নন অপিওয়েড অ্যানালজেসিক প্লাস মাইনাস অ্যাডজুভেন। অ্যাডজুভেন ড্রাগস এর মধ্যে যেমন অপিওয়েড এর মধ্যে যেমন পড়ে মরফিন, কোডিন, পেথিডিন। নন অপিওয়েড অ্যানালজেসিক এর মধ্যে আছে যেমন অ্যানেসাইডস। আর অ্যাডজুভেন থেরাপির মধ্যে যেমন আমরা ইউজ করি প্রিগাবালিন, গাবাপেন্টিন দিয়ে আমরা পেন কন্ট্রোলের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তারপরে ২ নাম্বার আছে হলো রেনাল ইম্পেয়ারমেন্ট। যেহেতু এখানে মাল্টিপল মায়োলোমা এই পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, আর আমাদের মাল্টিপল মায়োলোমা পেশেন্টরা 20% প্রেজেন্ট করে রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে। ন- যেহেতু এখানে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তাহলে আমরা দিস পেশেন্টকে আমরা অ্যাডভাইস করব মেনটেন আ হাই ফ্লুইড ইনটেক গ্রেটার দেন 3 লিটার পার ডে, এইমিং ফর ইউরিন আউটপুট গ্রেটার দেন 3 লিটার পার ডে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মাল্টিপল মাইলোমা পেশেন্টদের হাইড্রেশন মেনটেন করতে হবে। যেমন অন্যান্য সময় আমরা কি করি, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে পেশেন্টদের অ্যাডভাইস দেই ফ্লুইড রেস্ট্রিকশনের, কিন্তু মাল্টিপল মাইলোমা পেশেন্টদের আমাদের অ্যাডিকুয়েট হাইড্রেশন করতে হবে। যেমন 3 লিটার পার ডে হাইড্রেশন করতে হবে। 3 লিটার পার ডে আমাদের হাইড্রেশন মেনটেন করতে হবে। হাইড্রেশনের সাথে আমাদের আরো লিখতে হবে যেমন র্যাপিড ট্রিটমেন্ট অফ দ্য হাইপারক্যালসেমিয়া, ইনফেকশন অ্যান্ড হাইপারইউরিসেমিয়া মে ইমপ্রুভ রেনাল ফাংশন। If renal failure does not improve within 48 hours, then peritoneal or hemodialysis may be required. আমাদের এই মাল্টিপল মাইলোমা ম্যানেজমেন্টের মধ্যে তাহলে আমাদের ফার্স্টে সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে যেমন পেশেন্টের বোন পেইনটা ম্যানেজমেন্ট করতে হবে, 2 নাম্বার অ্যাডিকুয়েট হাইড্রেশন, 3 নাম্বার
যেমন rapid treatment of the hypercalcemia by adequate hydration, bisphosphonate, diuretics, adequate management of the infection by broad spectrum antibiotic, and adequate management of the hyperuricemia by allopurinol. এখন আসি স্পেসিফিক ম্যানেজমেন্ট বা স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট করার জন্য আমাদের যেমন মেইনলি কিছু ইনভেস্টিগেশন বেস যেমন ফেভারেবল আর আনফেভারেবল সাইটোজেনেটিক্স হিসেবে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। যেমন স্পেসিফিক ট্রিটমেন্ট ডিপেন্ডস অন পেশেন্টের এজ, পেশেন্ট কমপ্লায়েন্স, cost effectiveness, bone marrow transplant eligibility and cytogenetic. তাহলে আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট কি কি উপর ডিপেন্ড করে? পেশেন্টের এজ, 2 নাম্বার পেশেন্ট কমপ্লায়েন্স, cost effectiveness of the patient, bone marrow transplant eligibility, cytogenetics মানে favorable and unfavorable বা high risk or low risk patient, and পেশেন্টের comorbidity আর physical capabilities of patient। এভাবে আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট আসলে আমরা ফার্স্টে স্পেসিফিক ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন এই ক্রাইটেরিয়া গুলো লিখে দিব। তারপরে আমাদের যদি পেশেন্ট ট্রান্সপ্লান্ট এলিজিবল হয় তাহলে আমরা পেশেন্টকে অ্যাপ্রোচ টু দ্য ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট, যেমন 65 ইয়ার্স পেশেন্ট, যেহেতু পেশেন্টের হলো এজ বেশি তাহলে আমরা পেশেন্টকে আমরা মেইনলি কিমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করব। এখন কিমোথেরাপি দিলে আমরা কিমোথেরাপির নাম লিখে দিব, যেমন যেহেতু পেশেন্টের এখানে রেনাল ইম্পেয়ারমেন্টও আছে আমাদের পেশেন্টের ড্রাগ অফ চয়েস হবে বিআরডি প্রোটোকল। যেমন বটিজমি বেস থেরাপি হলো পেশেন্টের ড্রাগ অফ চয়েস। আমরা লিখবো যে কিমোথেরাপি স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমরা কিমোথেরাপি লিখবো যেমন বটিজমিব অ্যান্ড ডেক্সামেথাসোন বেস থেরাপি। 2 নাম্বার লিখবো হলো ইমিউনোমডুলেটর যেমন লিনালিডোমাইড। যেহেতু পেশেন্টের এজ 65 ইয়ার্স তাহলে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট আর রেনাল ইম্পেয়ারমেন্ট আছে আমাদের এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হবে বটিজমিব অ্যান্ড ডেক্সামেথাসোন বেস থেরাপি যদি পেশেন্ট এফোর্ড করতে পারে। তারপরে ইমিউনোমডুলেটর যেমন লিনালিডোমাইড, থ্যালিডোমাইড। আর যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে না পারে বটিজমিব যেহেতু কস্টলি ড্রাগ তখন আমরা পেশেন্টকে আমরা কনভেনশনাল কেমোথেরাপি যেমন ব্যাড থেরাপি দিতে পারি। তাহলে আমরা স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে যেমন কিমোথেরাপির মধ্যে বটিজমিব অ্যান্ড ডেক্সামেথাসোন বেস থেরাপি 1 নাম্বার, 2 নাম্বার ইমিউনোমডুলেটর যেমন লিনালিডোমাইড, থ্যালিডোমাইড, 4 নাম্বার পেশেন্ট ইজ পোর দেন আমরা কি দিব ব্যাড থেরাপি দিতে পারি। আর যদি এরপরও পেশেন্ট রিল্যাপস করে তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। মোটামুটি আমরা ট্রিটমেন্টটা বুঝতে পেরেছি। যেহেতু এখানে পেশেন্টের 65 ইয়ার্স বলা আছে তাহলে পেশেন্টের তো যেহেতু এজ বেশি আমরা মাল্টিপল মাইলোমা আসলে আসলে 40 ইয়ার্স এর পরে আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে আমাদের যেহেতু 65 ইয়ার্স আমাদের এখানে
স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে মেনলি স্পেসিফিক ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্টের মধ্যে আমাদের মেনলি কনভেনশনাল কেমোথেরাপিটাই মেইন। বর্টিজমিব এন্ডেক্সামিথাসোন বেস থেরাপি অথবা আমাদের ইমিউনোমodulator লিনালিডোমাইড। পেশেন্ট পোর হলে তাহলে ব্যাড থেরাপি দিতে হবে। আর যদি এরপরেও যদি পেশেন্ট রিল্যাপস করে তাহলে আমরা অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে পারি। এখন আসি আমরা নেক্সট কোশ্চেনে। 20 years old boy presented with painless rubbery discrete cervical lymphadenopathy arouses the suspicion of Hodgkin's lymphoma। তাহলে আমাদের বলাই আছে যেমন 20 years old boy presented with painless rubbery discrete cervical lymphadenopathy arouses the suspicion of Hodgkin's lymphoma. What investigation will advise for staging and to reach diagnosis? তাহলে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে ডিভাইড করে লিখতে হবে, যেমন for routine investigation, for diagnostic purpose, for তারপরে কিছু পয়েন্ট আকারে লিখতে হবে, যেমন for diagnostic purpose, for staging purpose, for treatment purpose আর for prognosis। এই 4 ভাগে ভাগ করে আমরা লিখবো। কিন্তু এখানে যেহেতু উল্লেখ করে দেওয়া আছে for treatment purpose and for staging purpose, না এখানে দেওয়া আছে হলো what investigation will advise for staging and to reach diagnosis। তাহলে আমরা দুইটা লিখবো, diagnostic purpose and staging purpose। স্টেজিং পারপাসে আমাদের কিছু ইনভেস্টিগেশন যেমন করতে হয় বোন ম্যারো এক্সামিনেশন, রিফাইন বায়োপসি, চেস্ট এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, পেট সিটি অফ হোল বডি, সিটি নেক, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, স্টেজিং ল্যাপারোটমি। তাহলে আমাদের স্টেজিং ইনভেস্টিগেশন গুলো কি কি? বোন ম্যারো এক্সামিনেশন, রিফাইন বায়োপসি, চেস্ট এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, PET CT whole body, CT neck, chest, abdomen and pelvis, staging laparotomy. For diagnostic purpose আমরা investigation যেমন লিখবো complete blood count। complete blood count এর মধ্যে থাকবে hemoglobin level normal or decreased, WBC count normal or increased, eosinophilia, platelet count normal or increased। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা পাবো নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, লিউকোসাইটোসিস, ইওসিনোফিলিয়া অর লিম্ফোপেনিয়া, মাইল্ড থ্রম্বোসাইটোসিস পেতে পারি। ইএসআর নর্মাল অর রেইজড। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো কি কি? নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া অথবা রিঅ্যাক্টিভ লিউকোসাইটোসিস অর ইওসিনোফিলিয়া অর লিম্ফোপেনিয়া অর মাইল্ড থ্রম্বোসাইটোসিস। ডায়াগনস্টিক পারপাসে আরো কিছু ইনভেস্টিগেশন করব, যেমন লিম্ফ নোড। এখন সবার মাথায় আসতে পারে যে আমরা সিবিসি পিভিএফ কেন লিম্ফোমাতে করব। সিবিসি পিভিএফ লিম্ফোমাতে করব কারণ অনেক সময় লিউকেমিক পেশেন্টরাও মানে অ্যাকিউট লিউকেমিয়া বা সিএলএল পেশেন্টরাও এই লিম্ফোমার মতো প্রেজেন্টেশন নিয়ে আসে, যেমন লিম্ফোঅ্যাডিনোপ্যাথি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এ কারণে আমরা যদি সিবিসি পিভিএফ এই যদি ব্লাড সেল পেয়ে যাই তাহলে তো আমাদের পেশেন্টদের লিম্ফ নোড বায়োপসি
করার প্রয়োজন হয় না। এ কারণেই কোনো একটি পেশেন্ট যদি জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি বা সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি বা এক্সিলারি লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, আমরা তখনই পেশেন্টকে একটা সিবিসি পিভিএফ করতে দিব। যদি আমরা সিবিসি পিভিএফ এ কোনো ব্লাস্ট সেল বা অ্যাটিপিক্যাল সেল পেয়ে যাই, তখন তো আমাদের পেশেন্টকে আর উম লিম্ফ নোড বায়োপসি করার প্রয়োজন হবে না। তখন আমরা ওই লিউকেমিয়া প্যানেল বা ইমিউনোফেনোটাইপিং, বোন ম্যারো এক্সামিনেশন করে ডায়াগনোসিস করব। তাহলে ডায়াগনোসিস এর জন্য আমরা হজকিন্স লিম্ফোমাতে কি টেস্ট করব? সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, ইএসআর। এবার নেক্সট ইনভেস্টিগেশন হলো লিম্ফ নোড বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। লিম্ফ নোড বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি হলে যেমন হজকিন্স লিম্ফোমাতে ক্লাসিক্যাল হজকিন্স ডিজিজ হলে ক্লাসিক্যাল হজকিন্স ডিজিজকে আবার ৪ ভাগে ভাগ করা হচ্ছে। যেমন নডুলার লিম্ফোসাইট রিচ, লিম্ফোসাইট ডিপ্লেটেড, উম তারপরে লিম্ফোসাইট প্রিডমিনেন্ট, এভাবে আমরা ৪ ভাগে ভাগ করি। নডুলার স্ক্লেরোসিস, এই ৪ টা ভাগে ভাগ করি আমরা। তখন মরফোলজি দেখে আমরা যদি আরএস সেল বা রেস্টেনবার্গ সেল পেয়ে যাই, তাহলে আমরা একে ক্লাসিক্যাল হজকিন্স বলে ক্লাসিফাই করি। আর যদি আরএস সেল না পাওয়া যায়, তাহলে আমরা পেশেন্টকে তখন যদি নডুলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট হজকিন্স লিম্ফোমা হিসেবে মরফোলজিক্যাল বেসিসে ডায়াগনোস করি। তাহলে আমরা সিবিসি, পিভিএফ, লিম্ফ নোড বায়োপসি, লিম্ফ নোড বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি ২ নাম্বার। ৩ নাম্বারে দিব ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর লিম্ফোমা প্যানেল। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর লিম্ফোমা প্যানেলের মধ্যে যেমন হজকিন্স লিম্ফোমার জন্য ইম্পর্টেন্ট কিছু মার্কার, যেমন আমাদের রিটেন খাতায় লিখে দিতে হবে। যেমন CD15, CD30, CD20, PAX5, CD3. CD15 and CD30 is positive in case of classical Hodgkin's lymphoma. এ কারণে আমাদের CD15, CD30 অবশ্যই লিখে দিতে হবে। আর CD20 positive in case of nodular lymphocyte predominant Hodgkin's lymphoma and non-Hodgkin's lymphoma. আর CD20 মার্কারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই স্পেসিফিক ড্রাগ যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি রিটুক্সিম্যাব ওই CD20 এর এগেইনস্টে কাজ করে। এর জন্য আমাদের CD20 আছে কিনা দেখে নিতে হবে। তাহলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর লিম্ফোমা প্যানেলের মধ্যে তোমাদের তো এতগুলা মার্কার মনে রাখার প্রয়োজন নেই। তোমাদের জাস্ট খালি কয়টা মনে রাখলেই হবে। CD15, CD30, CD20, CD3 আর PAX5. PAX5 is positive in case of classical Hodgkin's lymphoma. তাহলে ডায়াগনোসিস পারপাসে আমরা কি ইনভেস্টিগেশন করব? সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, ইএসআর, লিম্ফ নোড বায়োপসি, হিস্টোপ্যাথোলজি এন্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর লিম্ফোমা প্যানেল। তাহলে আমাদের কোশ্চেন ছিল ফর ডায়াগনোসিস এন্ড ফর স্টেজিং পারপাস কি ইনভেস্টিগেশন করা যায়। আমরা কিন্তু মোটামুটি অ্যান্সার লিখে ফেলেছি। আর ট্রিটমেন্ট পারপাস হলে তো আমরা অবশ্যই যেমন রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, সেরাম অ্যালবুমিন, ইসিজি, পালমোনারি ফাংশন টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি। কারণ আমরা পেশেন্টকে দিচ্ছি হলো অ্যানথ্রাসাইক্লিন গ্রুপ, মানে অ্যাড্রিয়ামাইসিন দেওয়া হচ্ছে। অ্যাড্রিয়ামাইসিন ইজ কার্ডিওটক্সিক, এই কারণে আমাদের পেশেন্টের ইসিজি, ইকোকার্ডিওগ্রাফিটা করে নিতে হবে। আর যেহেতু ব্লিওমাইসিনের সাইড ইফেক্ট যেমন পালমোনারি টক্সিসিটি ইজ মেইন, কারণে আমাদের পালমোনারি ফাংশন টেস্টটাও করে নিতে হবে। আর প্রগনোসিস দেখার জন্য আমাদের সেরাম এলডিএইচ, পেট সিটি, প্রগনোসিস দেখার জন্য আমাদের এই দুটি ইনভেস্টিগেশন মাস্ট। পেট সিটি আমাদের স্টেজিং পারপাসেও লাগবে, আবার প্রগনোসিস পারপাসেও পেট সিটিটা ইম্পর্টেন্ট।
এখন আসি নেক্সট কোশ্চেন, নেম দ্য মডালিটিস অফ ট্রিটমেন্ট ইউজ ইন কেস অফ হজকিন্স লিম্ফোমা। আর মডালিটিস অফ ট্রিটমেন্টের মধ্যে আমাদের লিখতে হবে, যেমন ফার্স্টে তো হজকিন্স লিম্ফোমা হলে আমাদের স্টেজিং করে নিতে হবে, অ্যান আরবর স্টেজিং উইথ কস্টওয়াল মডিফিকেশন দিয়ে আমরা স্টেজিং তো আমরা পড়ে নিব অবশ্যই, এটি ভাইবাও ধরতে পারে, বা যদি লং কেসে থাকে তাহলে অবশ্যই স্টেজিংটা ধরতে পারে। আর রিটেনেও অনেক সময় আসতে পারে যে স্টেজিং অফ হজকিন্স ডিজিজ বা স্টেজিং অফ নন হজকিন্স লিম্ফোমা। তাহলে আমরা স্টেজিংটা অবশ্যই অ্যানার্বো স্টেজিংটা মুখস্থ করে ফেলবো। স্টেজিং হলে যদি ট্রিটমেন্ট মডালিটিস অফ ট্রিটমেন্ট যেমন সার্জারি অর রেডিওথেরাপি আমরা ইউজ করি স্টেজ 1A অথবা 2 এর জন্য আমরা সার্জারি অর রেডিওথেরাপি ইউজ করি। যদি লোকালাইজ কোনো লিম্ফ নোড হয় তাহলে আমরা সার্জিক্যাল এক্সিশন করে লিম্ফ নোড রিমুভ করি। আর যদি কোনো লোকালাইজ কোনো বা মাল্টিপল জায়গায় যদি হয় তাহলে আমরা রেডিওথেরাপি ইউজ করি, যেমন স্টেজ 1A স্টেজ 2 এর জন্য আমাদের তাহলে মেন টার্গেটেড ট্রিটমেন্ট হলো কি ইনভলভ ফিল্ড রেডিওথেরাপি অথবা সার্জারি। আর যদি অ্যাডভান্স স্টেজ হয়, যেমন স্টেজ 2B অথবা স্টেজ 1B অথবা 2B, স্টেজ 3, স্টেজ 4, তাহলে আমরা পেশেন্টকে কনভেনশনাল কেমোথেরাপি তে চলে যাব। যেহেতু আমাদের এখানে কোশ্চেনটা এভাবে এসেছে যে হোয়াট আর দ্য মডালিটিস অফ ট্রিটমেন্ট, আমাদের তো এখন এত ডিটেলসে লেখা যাবে না, আমরা জাস্ট খালি হোয়াট আর দ্য মডালিটিস অফ ট্রিটমেন্টের মধ্যে পয়েন্ট হিসেবে আমরা লিখবো 1 নাম্বার সার্জারি, 2 নাম্বার রেডিওথেরাপি, 3 নাম্বার কনভেনশনাল কিমোথেরাপি। কিমোথেরাপি রেজিমেনের নামগুলো লিখে দিতে হবে, যেমন এবিবিডি, বিয়াকপ, মপ, আর ক্লোরাম বিউসিল, ভিনব্লাস্টিন, আর প্রোকারবাজিন, প্রেডনিসোলোন। 2-3টা লিখলে হবে রেজিমেন, যেমন এবিভিডি, বিয়াকপ, মপ, এই 3টা লিখলে হবে। 1 নাম্বার সার্জারি, 2 নাম্বার রেডিওথেরাপি, 3 নাম্বার কনভেনশনাল কিমোথেরাপি, যেমন এবিভিডি, বিয়াকপ, মপ রেজিমেন। 4 নাম্বার নোবেল এজেন্টস। নোবেল এজেন্টস এর মধ্যে আমরা লিখবো কি মনোক্লোনাল অ্যান্টিবডি, যেমন ব্রেনটুক্সিম্যাব বেডোইটিন, কি যেমন CD30 এগেনস্টে একটি মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, যেমন কাজ করে ক্লাসিক্যাল হজকিন্স ডিজিজে, এটা নাম হলো ব্রেনটুক্সিম্যাব বেডোইটিন। আরেকটি নোবেল এজেন্টস যেমন CD20 এর এগেনস্টে কাজ করে, যেটা আমরা অহরহ ইউজ করি, যেমন রিটুক্সিম্যাব। তাহলে নোবেল এজেন্টস এর মধ্যে কি CD20 এর এগেনস্টে রিটুক্সিম্যাব, CD30 এর এগেনস্টে ব্রেনটুক্সিম্যাব বেডোইটিন। 5 নাম্বার হলো ইমিউনোমডুলেটর। ইমিউনোমডুলেটরের মধ্যে যেমন কি লিনালিডোমাইড। ইমিউনোমডুলেটরের নাম কি লিনালিডোমাইড, জাস্ট খালি নাম লিখে দিলেই হবে। তারপর 6 নাম্বার মডালিটিস অফ ট্রিটমেন্ট হলো সেলভেজ থেরাপি ফলোড বাই অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। 6 নাম্বার কি লিখবো? সেলভেজ থেরাপি ফলোড বাই অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন in case of relapse or refractory Hodgkin's lymphoma. 7 নাম্বার লিখবো অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন।
তাহলে আমাদের কয়েকটা মডালিটিস অফ ট্রিটমেন্ট হয়ে গেল, যেমন সার্জারি, রেডিওথেরাপি 2 নাম্বার, 3 নাম্বার কনভেনশনাল কেমোথেরাপি, 4 নাম্বার নোবেল এজেন্টস, 5 নাম্বার ইমিউনোমডুলেটর, 6 নাম্বার হলো salvage therapy followed by autologous stem cell transplantation in case of relapse or refractory, 7 নাম্বার allogenic stem cell transplantation. লাস্ট কোশ্চেনটা হলো নেম 4 chemotherapeutic agents used to treat Hodgkin's lymphoma. 4টা chemotherapeutic agents এর নাম দিতে হবে। যেমন 4 chemotherapeutic agents এর মধ্যে, যেমন আমাদের দেশে পার্সপেক্টিভে আমরা মেইনলি ইউজ করি, ক্লাসিক্যাল হজকিন্স লিম্ফোমাতে আমরা মেইনলি ইউজ করি এবিভিডি। এবিভিডির মধ্যে আমাদের কি কি আছে লিখে দিতে হবে, যেমন অ্যাড্রিয়ামাইসিন, ব্লিওমাইসিন, ভিনব্লাস্টিন এন্ড ডাকারবাজিন। তাহলে 4টা 4 chemotherapeutic agents এর মধ্যে যেমন অ্যাড্রিয়ামাইসিন, ব্লিওমাইসিন, ভিনব্লাস্টিন এন্ড ডাকারবাজিন, এটি ইউজ করা হয় মেইনলি ক্লাসিক্যাল হজকিন্স লিম্ফোমাতে। আর নডুলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট হজকিন্স লিম্ফোমাতে আমরা মেইনলি ইউজ করি রিটুক্সিম্যাব বেস থেরাপি, কারণ আমি আগেই বলেছি যে CD20 পজিটিভ হয় ইন কেস অফ নডুলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট হজকিন্স লিম্ফোমাতে। তাহলে আমাদের নডুলার লিম্ফোসাইট প্রিডমিনেন্টে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে মেইনলি রিটুক্সিম্যাব বেস থেরাপি, রিটুক্সিম্যাব সিঙ্গেল এজেন্ট অথবা রিটুক্সিম্যাব প্লাস এবিভিডি, মানে অ্যাড্রিয়ামাইসিন, ব্লিওমাইসিন, ভিনব্লাস্টিন এন্ড ডাকারবাজিন। আশা করি তোমরা এই কোশ্চেন অ্যান্সারটি বুঝতে পেরেছো। আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমি থার্সডেতে নিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।